বিশ্বাস করুন এই চিত্রকূট মিষ্টিটা বানাতে এক ফোঁটা ছানাও কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। তাহলে এটা কিভাবে সম্ভব? আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটা নতুন কৌশল, যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে এতটাই নরম তুলতুলে আর রসালো হয় যে ছানার চিত্রকূটকেও হার মানিয়ে দেবে। সব থেকে বড় কথা, এটা অল্প সময়ে কম খরচে বানানো যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একটা নতুন ধরনের মিষ্টি দেখাবো, যেটা চিত্রকূট মিষ্টি। এই চিত্রকূট মিষ্টিটা আপনারা দেখেছেন মিষ্টির দোকানে দু ধরনের পাওয়া যায়, একটা স্কোয়ার শেপে হয় চৌকো টাইপের, আর একটা দেখবেন ত্রিভুজ আকারের হয়। আজকে আমি আপনাদেরকে ত্রিভুজ আকারের সেই চিত্রকূট মিষ্টিটা দেখাবো, তাও আবার ছানা তৈরির ঝামেলা ছাড়াই। আপনাদের মনে প্রশ্ন আসবে, ছানা তৈরি না করেই কিভাবে করছে? হ্যাঁ, ছানা তৈরি না করেই আমি একদম পারফেক্টভাবে টক দইয়ের মাধ্যমে কিভাবে এটা বানাচ্ছি সেটাই দেখতে থাকুন। আর এই রেসিপিটা বানাতে আপনাদের বেশি কিছু উপকরণ লাগবে না, আর সব থেকে বড় কথা, এই রেসিপিটা বানাতে আপনাদের খুব একটা বেশি টাইমও লাগবে না। অল্প সময়ের মধ্যে যখন তখন মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনি এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট, মুখে দিলেই মিলিয়ে যায়। এত সুন্দর নরম তুলতুলে রসালো হয় যে আপনি কল্পনাই করতে পারবেন না যে আপনি যদি এই মিষ্টিটা তৈরি করে যদি কাউকে খাওয়ান, সে কিন্তু ধরতে পারবে না যে এটা ছানা দিয়ে তৈরি হয়েছে না টক দই দিয়ে আমি এইভাবেই তৈরি করেছি। একদম সিক্রেট রেসিপি, আপনি একবার দেখলেই কিন্তু এটা বুঝতে পেরে যাবেন যেটা বানানো কতটা সহজ। তাহলে চলুন আজকে রেসিপিটা আমি শুরু করি। তাহলে এখানে সবার প্রথমে চিত্রকূট মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। আর এই মিক্সিং বোলেতে আমি কিভাবে এই ডোটা তৈরি করব সেটা একবার মন দিয়ে দেখুন, কারণ এটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে এই চিত্রকূট মিষ্টি একদম হবে একদম ছানার থেকেও কিন্তু হাই কোয়ালিটি। এত সুন্দর টেস্ট হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। তাহলে দেখে নিন আমি কিভাবে এটা বানাচ্ছি। তাহলে সবার প্রথমে এখানে চিত্রকূট মিষ্টি বানানোর জন্য আমি নিয়েছি হাফ কাপের মতো টক দই। এই টক দইটা আপনারা মিষ্টির দোকান থেকেও নিতে পারেন বা প্যাকেটজাত টক দই নিতে পারেন। আপনারা যদি বাড়িতে টক দই বসিয়ে এটা তৈরি করতে চান সেটাও করতে পারেন। এখানে আমি হাফ কাপ টক দইয়ের হিসাবটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভালো করে দেখবেন। আর তাহলে এখানে আমি হাফ কাপ টক দই এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে টক দইয়ের সাথে আমি দিয়ে দিচ্ছি চিনিকে গুঁড়ো করে 1 চা চামচ করে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখানে দেখুন 2 চা চামচের মতো আমি চিনি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোটা চিনিটাও দিতে পারেন, কিন্তু গোটা চিনিটা দিলে কী হবে, একটু বেশিক্ষণ রেস্টে রাখতে হবে, কারণ গোটা চিনিটা গলতে দেরি হয়। সেজন্য গুঁড়ো চিনি দিয়ে দিলে কী হয়, খুব তাড়াতাড়ি কিন্তু এই টক দইয়ের সাথে মিশে যায়। সেজন্য আমি এখানে 2 চামচের মতো গুঁড়ো চিনি দিচ্ছি। আপনারা চাইলে গোটা চিনি যদি দেন তাহলে 1 চা চামচ দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সুজি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে আপনারা গাওয়া ঘিটাও দিতে পারেন। তো যতটাই দেবেন না কেন, গাওয়া ঘি হোক বা সাদা তেল হোক, 1 টেবিল চামচই কিন্তু এখানে দেবেন। এবারে দেখুন এগুলোকে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, কারণ যেহেতু এখানে চিনির গুঁড়োটা দেওয়া আছে, চিনির গুঁড়োটা খুব সহজে এটা গলিয়ে নিতে হবে। নাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার পর দেখবেন গায়েতে হালকা হালকা একটা চিনির স্পট পড়ে যায়। দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণগুলো বা চিনিটাও কিন্তু খুব সহজে কিন্তু এটা গলে গেছে। আর টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা এইভাবে টিস্পুনটা দেখবেন সমান সমান নেবেন, খুব বেশি ভর্তি করে নেবেন না, একদম সমান সমান হিসাবটা নেবেন, তাহলে মাপটা একদম পারফেক্ট হবে। এবারে আপনাদের বাড়িতে যদি এরকম টিস্পুন নাও থাকে সেক্ষেত্রে আপনারা চামচ হিসাবেও নিতে পারেন। তো চামচ হিসাবে কতটা হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই। এখানে চা চামচ আমি দিয়ে দিচ্ছি দেখুন। তাহলে নিশ্চয়ই মাপটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চা চামচের যে বাড়িতে সাধারণত যে চামচগুলো থাকে সেই চা চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু এখানে হচ্ছে। আচ্ছা, বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর এতে দিতে হবে বেকিং সোডা। সেটা কতটা দেবো দেখুন, এটা আমি নিয়েছি 1/4 টিস্পুন। দেখুন এগুলোকে আমি ভালো করে মেখে নেব। এবারে আমি একই রকমভাবে বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পরেও এটাকে আমি 30 সেকেন্ডের মতো এইভাবে ফেটিয়ে নেব। আপনাদের মনে এখানে প্রশ্ন আসবে, যেখানে দুবার ধরে ফেটানোর কি দরকার ছিল, একবারই তো দিয়ে দিলে হতো, কিন্তু না। দেখুন এখানে প্রথমে আমি টক দই দিয়েছি, টক দই যে দানাগুলো থাকে সেগুলো প্রথমে ভেঙে নিতে হয়, তারপরে খাবার সোডা বা এই বেকিং পাউডারটা দিলে কি হয়, এটা খুব সুন্দরভাবে মিশতে সুবিধা হয়। প্রথমে যদি একসাথে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, এটা মিশতে একটু সমস্যা হয় বা টক দইয়ের যে দানাগুলো সেগুলো অনেক সময় থেকে যায়। সেজন্য আমি দুবার ধরেই এইভাবে ফেটালাম, তাতে করে কি হবে, কোয়ালিটিটা খুব ভালো হবে। সেজন্য আপনারা এইভাবেই ফেটিয়ে নেবেন। প্রথমেরটা আমি 1 মিনিট ফেটিয়েছিলাম, দ্বিতীয়বারেরটা আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটাকে 30 সেকেন্ডের মতো এইভাবে ফেটিয়ে নেব। আর ফেটিয়ে নিলেই দেখতে পাবেন যে এটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাচ্ছে, মানে ফুলে যাচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে, একদম হালকা
আর ফুলেও গেছে অনেকটা। আচ্ছা, এগুলো ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন ময়দা। ময়দা কতটা লাগবে? সাধারণত 1 কাপ। হাফ কাপ টক দইয়ের জন্য 1 কাপ ময়দা ব্যবহার করা হয়। আপনারা চাইলে এখানে আটাটাও দিতে পারেন, কিন্তু আটার থেকে ময়দা দিলে কোয়ালিটিটা কিন্তু অনেকটাই বেটার হবে। আর এখানে দেখুন যে টক দইটা হাফ কাপ ছিল, ওটা কিন্তু 100 গ্রামের মধ্যেই ছিল। আর এখানে যে ময়দাটা আমি 1 কাপ নিয়েছি, সেটা আমার হচ্ছে এখানে 125 গ্রামের মতো। তাহলে আপনারা হিসাবটা মনে রাখবেন, যতটা পরিমাণ ময়দা ঠিক তার হাফ পরিমাণ নেবে টক দই। এখানে আমি এগুলো দিয়ে দিলাম। এবার এটা দিয়ে দেওয়ার পর এটা হাতে করে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এবার এটা মাখার সময় দেখবেন যে এখানে এক্সট্রা করে কোনো জলও দিতে হবে না। আর মাখতে মাখতে যদি দেখেন যে হাতে একটু জড়িয়ে যাচ্ছে, এরকম একটু হাতে একটু দেখবেন হালকা জড়িয়ে যাচ্ছে, চিটচিটে টাইপের, তো ভয় খাবার কিছু নেই। কারণ দেখবেন এটা একদম পারফেক্টভাবে হিসাবে দেওয়া আছে, তাই এখানে কোনো অসুবিধা নেই। এটা যখন রেস্টে রাখবেন তখন দেখবেন এর স্ট্রাকচারটা একদম পারফেক্ট এসে যাবে, আর হাতেও আর জড়াবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তৈরি করছি। এবারে দেখুন এই ডোটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আচ্ছা, ডোটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে এখানে একটা আমি চিনির রস তৈরি করে নিচ্ছি মিষ্টি তৈরির জন্য। এবার আমি এখানে চিনির রসটা তৈরি করছি, কিন্তু আপনাদের বাড়িতে যদি ধরুন কোনো মিষ্টি তৈরি করেছেন বা সেই রস বেঁচে আছে, সেই রসটা দিয়েও কিন্তু আপনি এই মিষ্টিটা তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, মিষ্টির রসের যে একটা চিট, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে রসটা কীরকম রাখতে হবে। রস এখানে সাধারণত আমি 2.5 কাপের মতো চিনি ব্যবহার করব। এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এই 2 কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ কাপের মতো। এবারে দেখুন এই 2.5 কাপ চিনিতে আমি যতটা পরিমাণ চিনি ঠিক ততটা পরিমাণই জলটা দিয়ে দিচ্ছি, মানে 2.5 কাপ চিনি 2.5 কাপ জল আমি এখানে ব্যবহার করছি। এই 2.5 কাপ জলও আমি এখানে দিয়ে দিলাম। এবারে দেখুন এখানে রসটার মধ্যে ফ্লেভার আনার জন্য আমি 2টো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এই চিনি আর জলটাকে খুব সুন্দরভাবে আমি গলিয়ে নেব। এবার দেখুন চিনি আর জলটা খুব সুন্দর ফুটে রস তৈরি হয়ে গেছে। এখানে পাক করার কোনো দরকার নেই, শুধুমাত্র চিনি আর জলটা ফুটে রস তৈরি হয়ে গেলেই এটাকে আমরা নামিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার দেখুন আমি এখানে রসটা তৈরি করে নেওয়ার পর হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব একতারের শিরাও নয়, খুব আঠালো চ্যাটচ্যাটাও নয়, একদম পাতলা মিডিয়াম টাইপের একটা রস। আচ্ছা, রসটা তৈরি করে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু গরম রাখতে হবে। কতটা গরম বা ঠান্ডা এই মিষ্টিগুলো ভেজাতে হবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে আমি প্রথমে এটাকে নামিয়ে দিচ্ছি। এবারে দেখুন এই ডোটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। 10 মিনিট আমার এখানে হয়ে গেছে। 10 মিনিট পর আমি এই ঢাকাটাকে খুলে দেখছি। রেস্টে রাখার পর এই টেক্সচারটা দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর এইভাবে হাত দিলেও কিন্তু হাতে লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তাহলে এখানে আমি চিত্রকূটের ডিজাইনটা তৈরি করব, তার জন্য এখানে আমি প্রথমে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি। এবারে হাতেও একটু তেল মেখে নেবেন, নেওয়ার পর এই ডোটাকে এইভাবে তুলে নেবেন। এটাকে একটু ভালো করে মেখে নেব। এবারে দেখুন এই ডোটা খুব মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে, আর হাতেও কিন্তু লাগছে না। এবার আমি এখানে বলে দিই যে আপনারা এই ডোটার মধ্যে যদি এলাচের গুঁড়ো দিতে চান দিতে পারেন। আমার এখানে এলাচের গুঁড়োটা ছিল না বলে আমি দিইনি, তবে আপনারা এখানে দিতে পারেন। এবার এই ডোটিকে আমি 4টি ভাগে ভাগ করব। দেখুন 4টি ভাগে ভাগ হয়ে গেল। এবারে এগুলোকে আমি কিভাবে ডিজাইনটা করছি সেটাই দেখুন। এবারে এক একটা ভাগ এইভাবে নেব, আর এই রকম লম্বা করে একটা শেপ তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটা সরু লম্বা করে নিয়েছি। এর থিকনেসটা দেখুন কীরকম আছে, খুব বেশি কিন্তু মোটাও নয় আর খুব বেশি সরুও নয়, মিডিয়ামভাবেই কিন্তু আমি এটাকে রোল করে নিলাম। এবার একই রকমভাবে প্রত্যেকটাই কিন্তু রোল তৈরি করে নেব। আচ্ছা দেখুন এখানে আমার সব রোলগুলো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই রোলের মধ্যখানে কিন্তু আমি গ্যাপ করে নিয়েছি, দেখুন এইভাবে একটু প্রেস করে দিচ্ছি। দেখুন
যদি হাতে অসুবিধা হয় এরকম একটু তেল মেখে নেবেন। এবারে দেখুন, এটাই কিন্তু খুব বেশি মোটা বা পাতলা নয়, মিডিয়াম স্ট্রাকচারেই কিন্তু আমি এটাকে পাতলা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারটা কীরকম আছে। দেখুন, আচ্ছা, চিত্রকূট মিষ্টিগুলোকে কেটে নেওয়ার জন্য বা পিস তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ছুরি ব্যবহার করব না, আমি এখানে ব্যবহার করছি, দেখুন, বাড়িতে রিজেক্ট কোনো এটিএম কার্ড যদি আপনাদের থাকে, সেই এটিএম কার্ডের মাধ্যমে আপনারা কিভাবে এটাকে পিস করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও পিস করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এই এটিএম কার্ড আমি এখানে নিয়েছি। এবারে দেখুন, এই কার্ডটার এই যে সাইড দিয়ে আমি কাটবো, সাইডে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটু অ্যাঙ্গেল করে বসাতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে ছাঁট এখানে বাদ হয়ে গেল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। এবার প্রত্যেকটাই আমি একই রকম ভাবে কেটে নেব। আচ্ছা, এগুলো পিস তৈরি করে নেওয়ার পর এখানে এর প্রত্যেকটা কাটা অংশেতে একটা করে ছিদ্র, দুটো করে ছিদ্র ফুটো করে দিতে হবে। তো এটা কেন করা হচ্ছে সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি, তার আগে আমি এটা করে দেখে দিই আপনাদেরকে। এইভাবে ছুরিটা দিয়ে মধ্যিখানে দুটো করে শুধু ফুটো করে দেবেন। এবারে দেখুন, একটা জায়গার মধ্যে আমি এগুলোকে তুলে রাখবো, তার জন্য এখানে প্রথমে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবারে এইভাবে আমি প্রত্যেকটা তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। এখানে দেখুন সাদা তেল আমি বসিয়ে দিয়েছি, একবারে আমি সবগুলো ভেজে নেব। আপনারা চাইলে অল্প অল্প করেও ভেজে নিতে পারেন, মানে যতবারই ভাজবেন ততবারই কিন্তু তেলের টেম্পারেচারটা এইরকমই থাকবে। এবারে দেখুন এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটা কি দুটো ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার ছেড়ে দেওয়ার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেল থেকে একটা হালকা পিলপিল করে উঠছে। খুব বেশি কিন্তু বেশি পরিমাণে অ্যাক্টিভিটি আসবে না, এর থেকে বেশি কিন্তু গরম তেলের মধ্যে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু এটা ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভেতরটা দেখবেন কাঁচা রয়ে যাচ্ছে। সেজন্য এইরকম মিডিয়াম তেলে কিন্তু এগুলোকে সব ছাড়তে হবে। আর গ্যাসের টেম্পারেচারটা এখানে মিডিয়ামে রাখবেন প্রথম অবস্থায়। তো এবারে দেখুন, এবারে আমি সবগুলো ছেড়ে দিচ্ছি। এবারে আপনি দেখতে পাচ্ছেন যে একটা কি দুটো কিন্তু এখানে চিত্রকূটগুলো উঠতে শুরু করেছে। এই সময়টায় আপনি এইভাবে যদি হালকাভাবে দোল দিয়ে দেন তাহলে দেখবেন এটা খুব তাড়াতাড়ি ইজিলি উপর দিকে উঠে আসবে। সব ভেসে ওঠার পর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানোই থাকবে আর ছান্তায় করে অনবরত কিন্তু এইভাবে নাড়বেন, নাহলে একদিকটা সাদা একদিকটা লাল হয়ে যাবে। অনবরত কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম এখানে বাড়ানোর দরকার নেই, আস্তে আস্তেই ভাজা হবে। দেখবেন আস্তে আস্তে এটা অনেকটা ফুলতে শুরু করেছে। আচ্ছা, এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে এখানে রসের যে গরমটা থাকবে সেটা দেখিয়ে দিই কীরকম। এখানে রসটা সাধারণত খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয়, মিডিয়াম গরম থাকবে। সেরকম অবস্থায় কিন্তু আমরা এগুলোকে ভেজে এর মধ্যে দেব। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আঙুল ডুবিয়ে দেখছি, দেখুন রসটা কিন্তু মিডিয়াম গরম আছে। এরকম গরম অবস্থায় আমরা রসে দেব। এটা ভাজতে ভাজতে আপনাদেরকে আমি বলে দিই যে চিত্রকূটগুলো পিস করে নেওয়ার সময় আমি একটা দুটো করে ছুরি করে ফুটো করে নিয়েছিলাম। কেন করেছিলাম? কারণ দেখুন এই যে চিত্রকূটগুলো তেলে ভাজার সময় এই যে দেখুন আমি দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন চিত্রকূটের যে সাইজটা দেখুন চারিদিকটা কিন্তু একই রকমভাবে ফুলছে, পেটটা কিন্তু ফুলে যায়নি, দেখতে পাচ্ছেন একই রকমভাবে ফুলছে। এবার আমি বলি দেখুন এই যে সমানভাবে ফুলছে তার মানে কি, এখানে যদি আমরা ওই ফুটোটা না করে দিতাম তাহলে কিন্তু ওর যে পেটের অংশটা, যেহেতু এটা পাতলা ধরনের মিষ্টি, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পেটের দিকটা দেখবেন ফুলে যাচ্ছে লুচির মতো। আর ফুলে যাওয়ার জন্য কী হবে, এর যে শেপটা কিন্তু খুব একটা ভালো আসবে না। বা রসে দেওয়ার সময় দেখবেন যে অংশটা বেশি পরিমাণ ফুলে যাবে সেটা কিন্তু রসে দেওয়ার সময় সেই জায়গাটা একটা ফোসকা পড়ে যাবে,
দেখতে বাজে হয়ে যাবে আর জিনিসটাও বাজে হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেজন্য কি হয়, মিষ্টির কারিগরি প্রসেসের মধ্যে যদি কোনো পাতলা ধরনের এই ধরনের ডিজাইন মিষ্টিকে মধ্যিখানে যদি একটা দুটো করে ফুটো করে দেওয়া হয়, তাহলে পেটের অংশটা ফুলবে না, চারিদিকটা কিন্তু সমানভাবে ভাজা হবে আর সমানভাবে কিন্তু এর থিকনেসটা থাকবে। এই জন্যই কিন্তু এটা করা হয়েছে। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে আমি এবার ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন আর আস্তে আস্তে এটা ভাজা হবে। যতক্ষণ না এর লাল গায়ের রঙটা এরকম গোল্ডেন ব্রাউন কালার আসছে, ততক্ষণই কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে আস্তে আস্তে ভাজবেন। তাহলে কী হবে, খুব সুন্দরভাবে এটা ভাজা হবে ভেতর পর্যন্ত, আর ওপরের কালারটাও খুব সুন্দর আসবে। এবারে দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এইরকম লালচে কালার এসে গেলে আমরা কিন্তু আর এগুলোকে ভাজবো না, এগুলোকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে একটু তেলটা এইভাবে ঝরিয়ে নিয়ে ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেব। এবার পর এটাকে একটু এইভাবে নাড়িয়ে দেব। এটাকে এখন রসটা ঢুকতে একটু টাইম লাগবে, সেজন্য এখন রসে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ওয়েট করব। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এবার দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে দেখব যে রসটা কীরকম ঢুকেছে। এরকম একটু উল্টে পাল্টে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে তুলে নিয়ে আমি হাতে করে দেখব, যেখানে রসটা কিন্তু খুব বেশি পরিমাণ টানেনি। তো সেজন্য এটাকে কিন্তু একটু গরম করে নিতে হবে বা একটু ফুটিয়ে নিতে হবে। তো কতক্ষণ ফোটাতে হবে বা গরম করতে হবে সেটাই দেখিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি এটাকে চাপিয়ে দিচ্ছি। দেওয়ার পর ঢাকা দিয়ে আমি ওয়েট করব যতক্ষণ না ফুটছে। এবার আমি ঢাকাটা খুলছি। এবারে দেখুন এখানে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এখান থেকে একটা চেক করে দেখবেন। দেখুন এটা হালকা কিন্তু নরম নরম হতে শুরু হয়ে গেছে। তার মানে এখানে আর বেশি কিছু করতে হবে না, এটাকে ঢাকা দিয়ে রেখে দিলেই সম্পূর্ণ রসটা কিন্তু একদম পারফেক্ট টেনে নেবে। একদম একটু ঠান্ডা হয়ে গেলে বুঝতে পারবেন। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এবার দেখুন চিত্রকূট মিষ্টিগুলো আমার এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি 3 থেকে 4 ঘন্টা এইভাবেই রসের মধ্যে রেখে দিয়েছিলাম। এবারে দেখুন রসটা খেয়ে কত বড় বড় হয়ে গেছে আর দেখতে কত সুন্দর একটা ত্রিভুজের মতো। আর ভেতর থেকে দেখুন রসটা কীরকম গড় গড় করে বেরিয়ে আসছে। এত সুন্দর রসালো হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে এবার দেখে নিন ভেতরের স্ট্রাকচারটা কীরকম হয়েছে। আমি এখানে কেটে দেখাচ্ছি। ভেতরটা এতটাই নরম তুলতুলে হয়েছে যে আপনি কল্পনাই করতে পারবেন না। একদম ছানার চিত্রকূটকেও হার মানিয়ে দেবে। বিশ্বাস করুন, এই পদ্ধতিতে যদি আপনি একবার বানিয়ে খান তাহলে কিন্তু আপনি এটা বারবার বানাবেন আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। তাহলে বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আর এখানে দেখুন হাত দিয়ে চাপ দেওয়ার সময় এত সুন্দর নরম হয়েছে, তাহলে মুখে দিলে কীরকম হবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।